হেলেনা জাহাঙ্গীর উপস্থিত। আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথম আমার পক্ষ থেকে এটিএন বাংলা এটিএন নিউজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই হেলেনা জাহাঙ্গীরকে এই 6টি বই জাতিকে উপহার দেওয়ার জন্য। এর মধ্যে কয়েকটা বই ইতিমধ্যে চোখ বুলাই নিলাম, তার মধ্যে দেখলাম সমসাময়িক কিছু ঘটনা নিয়ে লেখা একটি আর্টিকেল আমার খুব ভালো লাগলো, যেটা লিখছেন উনি পাপিকে নয় পাপকে ঘৃণা করতে, যে আর্টিকেলটি। এই জাতীয় আর্টিকেল আমার মনে হয় সমাজের জন্য খুব উপকার আনতে পারে। তো এবং কর্নেল হাসান যেটা বললেন যে লেখক বই অনেক হচ্ছে, পাঠকের সংখ্যা তত বেশি না, এটা কিন্তু সত্য। আজকাল ভিজুয়ালের যুগে এই বই কিনে পড়তে চায় না লোকজন। আজকাল ভিজুয়ালের যুগে টিভি, ফেসবুক বা বিভিন্ন গণমাধ্যমের পড়তেছে বা দেখতেছে। তো যেহেতু ওনার বইগুলি কতগুলি বাস্তবধর্মী, বর্তমান সমাজকে নিয়ে লেখা, তো এই জিনিসগুলি আমাদের ইয়াং জেনারেশন বা আগামী দিনের নাগরিক যারা, তাদের জন্য খুবই উপকারে আসবে। তো আমি তাকে সাজেস্ট করবো যে বইগুলি প্রত্যেকটা ইন্টারনেটের মাধ্যমে আপনি করে দেন, ইন্টারনেটের মাধ্যমে ছড়ায় দেন। তাতে যেটা হবে যে ইয়াং জেনারেশন এরা কিন্তু আজকাল বই পড়তে চায় না, তারা সবসময় দেখবেন হাতে মোবাইল, না ল্যাপটপ, না আইপ্যাড, এইসব নিয়ে দিন কাটাচ্ছে। তো তারা পড়ার সুযোগ পাবে। এবং বিশেষ করে ঢাকা শহরে যে যানজট, এখন যানজটের মধ্যে আমরা কি করে বসতে, গাড়ির মধ্যে ঘন্টাকে ঘন্টা রাস্তার মধ্যে বসে থাকতে হয়। ওই সেই রাস্তাকে ঘন্টাকে ঘন্টা বসে থাকার মধ্যে যে কাজটা আমরা করি, তখন টেলিফোন, হাতে টেলিফোন নিয়ে হয় অফিসের কাজের কিছু মেসেজ পাঠানো, কোনো রিপ্লাই দেওয়া, কেউ মেসেজ পাঠানো তার রিপ্লাই দেওয়া, না তো ফাঁকে যখন সময় পাই তখন হয়তো বা ইউটিউব অন্যান্য জিনিস থেকে আমরা কিছু জিনিস আমরা পড়ার চেষ্টা করি। তো এটা আমার মনে হয় উনি যদি এটা করতে পারেন খুবই ভালো। এবং আমাদের এটিএন বাংলার একটি ইন্টারনেট লাইব্রেরি আছে, ওর মাধ্যমেও আপনি বইগুলিকে প্রচার করতে পারেন। তো একদিন বাসা থেকে আসতেছি, এই ভিআইপি রোড জাহাঙ্গীর গেট থেকে আমাদের এই অসভবন পর্যন্ত দেখলাম একটা হেজাব পরা মহিলার অসংখ্য পোস্টার, অসংখ্য, মানে একটা দুটো না, মানে এই রাস্তার মধ্যে এইটুকুর মধ্যে জাহাঙ্গীর গেট থেকে অসভবন পর্যন্ত হাজার হাজার পোস্টার। তো ঢাকা শহর তো পুরাটাই রইল বাকি। তা আমি ওনাকে যখন চিনতাম না, তখন একজনকে জিজ্ঞাসা করলাম যে ভাই, এই হেজাব পরা মহিলার পোস্টার, উনি মেয়র ইলেকশনে পার্টিসিপেট করতে চাচ্ছেন, ইলেকশন করবেন, উনি কে এই মহিলা? তা জাস্ট তার কিছুদিনের মধ্যেই তার সঙ্গে পরিচয় হলো, কারণ কর্নেল হাসানের সঙ্গে তার আগে থেকে পরিচয় ছিল। তা কর্নেল হাসান একদিন বললো, ঠিক আছে ভদ্রমহিলাকে নিয়ে আসি, আপনি কথা বলেন তার সঙ্গে। তো নিয়ে আসলো। তো নিয়ে আসার পরে দেখলাম খুবই মিশুক, খুব ভালোভাবে কথা বলতে জানে এবং মিশতে জানে, সমাজের সবার সঙ্গে মিশতে জানে, সব শ্রেণীর লোকের সঙ্গে মিশতে পারে। তো তখন ওনাকে বোধহয় আমি প্রশ্ন করছিলাম যে যদি এতই পোস্টার ছাড়লেন তবে ইলেকশনটা করলেন না কেন? করতেন তো হয়তোবা যাই না, কোন সাহসিক কুলাই নেই হয়তোবা ওই পর্যন্ত যাওয়ার। কিন্তু আমি যদি আগে যদি জানতাম, আমি কিন্তু ওনাকে মানে ড্রপ দিতাম না, উৎসাহ দিতাম। ভাই একটা ভালো কেউ যদি শেখ হাসিনা বা খালেদা জিয়ার এগেনস্টে ভোটে দাঁড়ায়, নিশ্চয়ই জিতবে না, কিন্তু সাহস যে ভোটে দাঁড়াইছিল তাদের বিরুদ্ধে, হ্যাঁ সেরকম যে ভোটে জিততে হবে এমন কোনো কথা না, দাঁড়ানোটাই কিন্তু বড় সাহসের ব্যাপার। তা আগামীতে চেষ্টা চালিয়ে যান,
হয়তো পাবেন, কারণ ওনার জয়যাত্রা ফাউন্ডেশনের মাধ্যমে উনি যেসব কর্মকাণ্ড সমাজসেবা করে যাচ্ছেন, কর্মকাণ্ড করে যাচ্ছেন, সত্যি এটি প্রশংসনীয়। আমরা অনেকেই বোধহয় এখানে তার জয়যাত্রা ফাউন্ডেশনের সঙ্গে জড়িত, আমিও উপদেষ্টা, এরকম অনেকেই এখানে বোধহয় আছেন, আপনিও, উনিও, সবাই জয়যাত্রা ফাউন্ডেশনের উপদেষ্টা। তা আমি বলবো যে হ্যাঁ, সমাজের সেবা করার মতন খুব কম সংখ্যক আছে, কারণ উনি যে সমাজ সেবাটা করে যাচ্ছেন এটা কিন্তু কোথাও থেকে কোনো পোশাক কালেক্ট করতে, অনেকে সমাজ সেবা করে পয়সা কিছু কালেক্ট করে পকেটে ঢোকাবার জন্য। বেশিরভাগই আজকাল দেখা যাচ্ছে যে একটা এনজিও খুলে পড়ছে বা কিছু করছে, ওই এনজিওটা তার নামে মাত্র, তার পকেট ভারী করাটাই হচ্ছে তার প্রধান উদ্দেশ্য। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে চাঁদা নিয়ে এসে তার নিজের এক করতেছে, রাজত্বকে বড় করতেছে। কিন্তু ওনার যেটা আমি দেখছি যে উনি নিজের পয়সা খরচা করে, নিজের গেটের পয়সা খরচা করে এই যে সমাজ সেবা যেটা করতেছেন, সত্যি এটা প্রশংসনীয়। ওনার কয়েকগুলি কর্মকাণ্ডের সঙ্গে আমি ছিলাম, সরাসরি জড়িত ছিলাম। তারপরে কিছুদিন আগে যেটা করলেন উনি, ওই ক্রিকেট খেলার, মানে বিভিন্ন বাচ্চাদের, স্কুলের ছেলে মেয়েদেরকে নিয়ে ক্রিকেট খেলার যে আয়োজন করছিলেন উনি, এটা একটু প্রশংসনীয়। কারণ অনেক গ্রামের ছেলে মেয়েরা ঢাকা পর্যন্ত এসে এইসব খেলাধুলা করতে পারে না, এটা এত দূর পর্যন্ত আসতে পারে না। তবে ওনার মাধ্যমে যে কটা খেলোয়াড়ের সেদিনকার ভালো খেললো বা মানে ফ্রন্ট লাইনে আসার সৌভাগ্য তাদের হলো, এটাতে হয়তো বা দেখা যাবে এই ছেলে সেই ওনার এই ক্রিকেটের যে খেলাটা হলো, ক্রিকেট লিগ যেটা উনি করছিলেন, এই খেলার মাধ্যমে যে সব ছেলেরা উঠে আসছে, দেখা যাবে আগামীতে তারা ন্যাশনাল টিমেও চান্স পেয়ে যেতে পারে। কারণ উঠে তুলে আনাটাই হচ্ছে সবচেয়ে বড় কথা, কারণ এরা গ্রামগঞ্জে, এদের কেউ চিনত না। তো সেই জন্য সে সময় আমি তাকে সহযোগিতা করছিলাম যে ঠিক আছে আমরা মিডিয়া পার্টনার হই, মিডিয়া পার্টনার হয়ে তার খেলা বোধহয় আমরা লাইভ, তো আমরা প্রচার যতটা করার আমরা করছিলাম তখন। এবং আমি ওনাকে আবারও বলছি যে আগামীতে এরকম জাতীয় আবার করেন, শুধু ক্রিকেট কেন, আরো অনেক রকম খেলা হতে পারে। ক্রিকেট যেহেতু ক্রিকেট পপুলার বলে, এই আমি কিন্তু এবারে বিপক্ষে, যে পপুলার জিনিস নিয়ে ঘাটাঘাটি করে কোনো নেই, সার্থকতা। এটা যেটা আনপপুলার, যেটা কোনোদিন পপুলার পায় নাই, বা একটা নতুন কিছু, এটাকে ফ্রন্ট লাইনে নিয়ে আসারই হচ্ছে সবচেয়ে বাহাদুরি এবং সার্থকতা। এরকম বহু খেলা আছে। যেহেতু আমি ইচ্ছা করলে ক্রিকেট বোর্ডের সঙ্গে জড়িত হতে পারতাম, বা ফুটবলের সঙ্গে হয়েছিলাম, কিন্তু ফুটবলটা ছেড়ে দিচ্ছি, এই জন্য ওখানে ওই ফেডারেশনে অনেক ক্লিক, ওর মধ্যে আমি আর থাকলাম না। কিন্তু আমি ফুটবলে যে জিনিসটা প্রমাণ করে আসছিলাম, সারা বাংলাদেশের 120টা স্কুলের ফুটবল কম্পিটিশন করে আসছিলাম, প্রতিটা জেলার থেকে, এবং ওতে মোর দেন 1 লাখ ছেলে পার্টিসিপেট করছে। এবং পৃথিবীর ইতিহাস সৃষ্টি হয়েছে যেটাতে 10,000 ফুটবল একটি টুর্নামেন্টে খেলা, 10,000 ফুটবল নামানো হয়েছিল এই টুর্নামেন্টে। এটি ওয়ার্ল্ডের কোথাও এরকম নজির নাই। এবং এই ফুটবল, এই স্কুল ফুটবলের জন্য 5 কোটি টাকা আমি তুলে দিয়েছিলাম স্পন্সর। তো ওখানে দেখলাম ওখানে কিছু যারা কিছু আছে কর্ণধার, যারা এদের সঙ্গে থাকলে বদনাম ছাড়া সুনাম হওয়ার কোনো চান্স নেই, ছেড়ে দে। পরে আমি হকিতে আসলাম। হকির খুব করুণ অবস্থা, কেউই মাঠে একটি দর্শকও যায় না হকি দেখতে। এই হকিকে আমি যখন ধরলাম, প্রথম যে করলাম স্কুল টুর্নামেন্ট শুরু করলাম, প্রথম টুর্নামেন্টে 2 কোটি টাকা উঠাই দিলাম হকি ফেডারেশনকে। সাকসেসফুলি 64 জেলায় খেলা হলো, সাকসেসফুলি আমরা ওটাকে করে আসলাম। তারপরে বছর আবারও করলাম, আবারও
ওদেরকে 2 কোটি টাকা তুলে দিছিলাম হকি ফেডারেশনকে। সেকেন্ড টাইমও সাকসেসফুলি আমরা করলাম, অনেক খেলোয়াড় আমরা নিলাম। যে হকির কোনো নামগন্ধ ছিল না, আমি যখন হকি ফেডারেশনে এতে যোগ দিলাম তখন বাংলাদেশ 125টা দেশ খেলা হতো, 125টা দেশ হকি খেলে, মানে ফুটবলের পরেই কিন্তু হকির স্থান। ক্রিকেট সামান্য কয়টা দেশ খেলে, ক্রিকেটে হাতে গোনা কয়েকটা দেশ ক্রিকেট খেলে, কিন্তু ফুটবল বিশ্বের সব দেশ খেলে। হকি তারপরে সেকেন্ড পজিশন, 125টা দেশ হকি খেলে। সেইখানে বাংলাদেশের অবস্থান ছিল 70-এরও পিছে, 80-85 এরকম পজিশন তখন হকিতে বাংলাদেশের, পৃথিবীর মধ্যে বাংলাদেশের স্থান। আজকে বর্তমানে লাস্ট যে খেলা হলো সেখানে বাংলাদেশের পজিশন চলে আসছে 25-এ। 25 আর 3টা ধাপ আগাইলে আমরা ওয়ার্ল্ড কাপ খেলবো 2022 সালে। চেষ্টা চালানো হচ্ছে, খুব শীঘ্রই এখানে একটা আন্তর্জাতিক খেলা হবে এই মার্চে, প্লাস অক্টোবরে এশিয়ান গেম হকি বাংলাদেশে করার চেষ্টা করতেছি আমরা। সেকেন্ড আমার মানে সাকসেসফুল এই জায়গাটাই, যেটা একদম ডুবতে বসলো যে খেলাটা, তাকে একদম ফ্রন্ট লাইনে নিয়ে এসে ওয়ার্ল্ড কাপে পর্যন্ত পৌঁছাইতে যদি পারি, দ্যাট ইজ মাই সাকসেসফুল। তো আমি হেলেনা জাহাঙ্গীরকে সেটাই সাজেস্ট করি, যেটা যে এমন কিছু করেন যেটা কেউ করে না। সবাই যেটা করে সেটার ভিতরে কিন্তু কোনো সার্থকতা নেই। এমন কিছু করতে হবে যেটাতে কেউ যায় না, যে লাইনগুলিতে কেউ যায় না, সেসব জায়গায় কাজ করতে হবে। তো উনি নিজের ওই যে বাংলায় আমরা বলি না, নিজেকে বনে মাছ তাড়ানোর মতো, উনি এই কাজটা করে যাচ্ছেন। তাই বলবো ভালো, সমাজ সেবা করাটা সত্যি ভালো। এবং আপনারা যারা আছেন জ্ঞানী গুণী সমাজসেবী যারা আছেন, ওনার সঙ্গে যখন যোগ দিচ্ছেন, আমি বলবো যে আরো কিছু ভালো করা তাকে প্রয়াস দেন, কারণ তার সমর্থ আছে। এবং আমি সবসময় একটা বলি, জানি না আমাদের দেশে তো এটার নির্ণয় করার কোনো মাপকাঠি নাই, আমি সবার কাছে বলি যে বাংলাদেশের ওয়ান অফ দ্য রিচেস্ট ওমেন, এটা আমি অনেকের কাছেই বলি। কারণ উনি গার্মেন্টস যেটা করতেছেন বেশ ভালো করে যাচ্ছে, অন্যান্য ব্যবসা যেগুলি করতেছেন সাকসেসফুলি, তার সঙ্গে উনি যে একটা ফাউন্ডেশন চালাচ্ছেন, প্লাস এই যে এরকম বই লেখা, এটাও কিন্তু কম। অনেকেই যারা বই লেখে, রাইটার যারা সাধারণত, তারা কিন্তু রাইটারই। বসে বসে রবীন্দ্রনাথ বাপের জমিদারি ছিল, কবিতা লিখে বেড়াইছে, খাওয়া দাওয়ার চিন্তা ছিল না, আমার ব্যবসার প্রতি কোনো চিন্তা নাই, সারাদিন বসতে লেখে। যদি সেই তুলনায় যদি বলেন সাকসেসফুল এরকম রাইটার, কাজী নজরুল ইসলাম, গরিব, রুটি কারখানায় চাকরি করত, জেলেও খাটছে, সে কবি, সে সাকসেসফুল বাঙালিদের মধ্যে অন্যতম কবি, তাকে সাকসেসফুল। কিন্তু রবীন্দ্রনাথ প্রচুর পয়সার মধ্যে জন্মগ্রহণ করছে, পয়সার অভাব ছিল না, তো বসে বসে খাইতে কোনো কাম নেই। যেমন আছে আপনার দেখেন যে পীর সাহেব এখন ব্যবসা, পীরদের একটা খুব, কিন্তু এটা খুব ভালো ব্যবসা, এর চেয়ে ভালো ব্যবসা কিন্তু আমি মনে হয় না বাংলাদেশের দ্বিতীয় কিছু আছে। কারণ একটা পীরের যদি 1 লাখ মুড়ি দেয়, প্রত্যেকটা মুড়ির যদি 10টা করে টাকা দেয়, মুফুতের 10 লাখ টাকার মালিক হয়ে গেল। এর চেয়ে ভালো ব্যবসা কিন্তু আর নাই। কিন্তু সেই পীর কি করতেছে, মানুষের এই চান্দা তো বাক্স আছে, বাক্সের মধ্যে সব লোকে টাকা ফেলতেছে, সারা বছর ওটা খাচ্ছে, ওরুস বানাচ্ছে, হাজার হাজার গরু আসতেছে, জবাই করে খাচ্ছে। এইরকম আমি বলি, আমারও যদি বা আপনাদের সবার কোনো কাজ যদি না থাকতো, সারাদিন এই কোরআন হাদিস নিয়ে ঘাটাঘাটি করেন, দেখবেন ওই ঘাটাঘাটি করতে করতে যে দোয়া যেগুলি শিখবেন,
ও দু চারটা ফু দিলে কিন্তু দেখবেন জাতির কল্যাণ হয়ে গেল। তো এইসব কখন করা যায়? যখন অগাধ সময় থাকে, খাওয়ার কোনো চিন্তা ভাবনা নেই, পয়সা আসতেছে, তখন কিন্তু এইসব করাটা খুব ইজি। কিন্তু নানা ঝামেলা সমাজের মধ্যে, নানা ঝামেলা, নানা কিছু করার পর সমাজে তার সংসার, সমাজ, আরো লোকজনকে চালিত করা, এরপরে এইসব কর্মকাণ্ড করা কিন্তু খুব কঠিন ব্যাপার, এত সহজ না। তো ওনার প্রশংসা না করেই পারা যায় না। তো আমরা সবাই মিলে ওনার জন্য দোয়া করি, বই লেখার জন্য না, এটা হচ্ছে তার এডিশনাল একটা জব, সময় পেলে লিখবেন, না নাই, এটা তার শখ বলবো আমি। কিন্তু তিনি যে সমাজ সেবা করে যাচ্ছেন তার ফাউন্ডেশনের মাধ্যমে, জয়যাত্রা ফাউন্ডেশন, এইটা উনি আরো ভালোভাবে করুক। আমরা সবাই মিলে আপনাকে সাহায্য করব, সবাই মিলে আপনার হাতে হাত রেখে কাজ করে যাব। এবং আমি আপনাকে এইটুকু আশ্বাস দিতে পারি, আপনার এই কর্মকাণ্ড, এই জয়যাত্রা কর্মকাণ্ড আমি আমার A10 বাংলা, A10 নিউজের মাধ্যমে বাংলাদেশের সকল বাঙালির ঘরে পৌঁছাই দেবো, এইটুকু আমি আশা করছি। শুধু তাই না, আপনার ভালো ভালো কর্মকাণ্ডের সঙ্গে সবসময় আমরা থাকবো, যারা এখানে আস্তিক মেম্বার প্রত্যেকে আমরা থাকবো। আমরা চাই, কারণ আমরা হয়তো আপনার এই ফাউন্ডেশনের মতন একটা ফাউন্ডেশন আমরা করতে পারিনি, হয়তো সমর্থ থাকলেও আমরা করিনি বা করতে পারিনি, কিন্তু আপনি যেটুক সমর্থ আপনার ছিল, এইটুক দিয়ে আপনি যে কর্মকাণ্ড শুরু করছেন, এটা আমাদের সবারই উচিত এটা যাতে বন্ধ না হয়, এটা যেন আরো ভালোভাবে চলতে পারে, আরো আপনি এগিয়ে যেতে পারেন। এই জন্য আমাদের সবাই মিলে তাকে সহযোগিতা করা উচিত। কারণ আমাদের উদ্দেশ্য হওয়া উচিত যে আমরা যেটা পারলাম না, কেউ করতেছে, তাকে সাহায্য করা। বাঙালির চরিত্র কিন্তু সেটা না। বাঙালির চরিত্র ওই আরেকজন করতেছে, নামা বেটারে বদনাম কর, মানে কি করে বদনাম করে তার 12টা বাজায় মানে সংসার ধর্ম থেকে তাকে বিদায় করা যায়, এটা কিন্তু বাঙালির চরিত্র। বাঙালির ক্যারেক্টার যেদিন বাঙালি চেঞ্জ করতে পারবে, বাঙালি জাতি কিন্তু অনেক উপরে উঠে যাবে। আমরা বাঙালি, বাঙালি বাঙালির শত্রু। কোনো বাঙালি ভালো চায় না। দেখবেন আমাদের নেচারটাই দাঁড়ায় গেছে, ওকে ভালো করতেছে, আরে বেটা তো বললাম এইসব কথা বলে সমাজে তার এমন অবস্থা সৃষ্টি করে দেই, এই লোকটাকে আর আগাইতেই দেই না। কিন্তু চিন্তা করে দেখে না যে ওই লোকটা যে অতটুকু করছে, করো অতটুকু। আজকে আমি সব জায়গায় বলি, গর্ব সহকারে বলি, আজকের আমার মাহফুজুর রহমান হতে 30 বছর সময় লাগছে। 2 দিন আগে একটি লোক টেলিভিশন তৈরি করেই মাহফুজুর রহমান হওয়ার স্বপ্ন দেখে। আরে বাবা, 30টা বছর পার করো 2 দিনেই। তো সুতরাং এই হচ্ছে আমাদের চরিত্র বাংলাদেশ। যাই হোক, অনেক কথা বলে ফেললাম আপনাদের। সবচেয়ে যেটা সবাইকে আমি আমন্ত্রণ জানাবো, এখানে যারা আমার ঘনিষ্ঠ আছেন, আসুন আমরা সবাই মিলে এই ফাউন্ডেশনটাকেই আমরা জয়যাত্রা যখন নাম, সত্যিকারে জয়যাত্রা যেন হতে পারে, এটা করে আমরা দেখাই দিই। সবাইকে আমার ধন্যবাদ। আর কবি বলবো না রাইটার বলবো? কবি, রাইটার বলি, সাহিত্য, কবি, সমসাময়িক ঘটনাকে লেখা। এখন উপাধিটা কি দেবো? না না, আপনার কবিতার বই লেখছেন, কবিও বলা, কবির সাথে আবার লেখছেন যে ফেসবুক, বিভিন্ন সাহিত্য না, একটা নতুন নাম দিতে হবে। এখন এই উপস্থিত হবে, আমার নামটা মনে আসতেছে না, আগামীতে আমার নতুন নামে আখ্যায়িত করবো, যাতে সবগুলি সার্থকতা আসে। যেমন না না, কবিগুরু ওই রবীন্দ্রনাথ হয়ে গেছে, ওইটা আর আমরা ছিনে নিতে পারবো না, ওইটা চলে গেছে আরেকজনের নামে, সুতরাং ওটা ছিনা যাবে না। আমরা নতুন কিছু
ওনাকে দিব এবং বলবো যে ঠিক আছে আপনি সমাজকে নিয়ে আরো লেখা শুরু করেন, লেখেন এবং সমাজে প্রতি বছর এরকম কিছু আপনার লেখনের মাধ্যমে, আপনার উপস্থিত জ্ঞানের মাধ্যমে আপনার সমাজের যেসব জিনিস ভালো লাগতেছে, ভালো লাগা না লাগা জিনিসগুলিকে নিয়ে আপনি আরো কিছু লেখেন এবং উপকার দেন। এটাই আমাদের সবার কাছে কাম্য। সবাইকে ধন্যবাদ।